আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আগামী কিছুদিনের মধ্যেই আমাদের একটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি লেভেলের থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024। থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকে আমি হাজির হয়েছি ক্লাস 3-র ইংলিশ কোশ্চিনটি নিয়ে। এটা একটা নমুনা কোশ্চিন। এই কোশ্চিনটি যে আসবে এরকম না, কিন্তু হ্যাঁ আসতেও পারে। তো এই কোশ্চিনটি বেস করে বানানো হয়েছে যে পরবর্তী যে কারিকুলামের নির্দেশনা সেই অনুযায়ী, এবং আমি এই প্রত্যেকটি কোশ্চিনের অ্যান্সারগুলো আলোচনা করেছি এবং আমি খাতায় লিখে সেগুলো কিভাবে লিখতে হয়। অনেক ক্লাস 3-র বাচ্চারা আছে যারা হচ্ছে খাতায় কিভাবে অ্যান্সারটি করতে হয় সেটা জানে না। তো আমি আজকে দেখিয়ে দিব কিভাবে করে এই কোশ্চিনের অ্যান্সারগুলো খাতায় লিখতে হয়, সেটাও আমি দেখিয়ে দিব। ওকে, তো চলেন আমরা আজকে প্যাসেজটা একটু দেখি কি প্যাসেজটি দেওয়া হয়েছে। দেখেন এখানে কি লেখা আছে, থার্ড টার্মিনাল এক্সামিনেশন 2024 ক্লাস 3 ইংলিশ। টাইম হচ্ছে আমাদের 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2 hours and 30 minutes, ফুল মার্কস 100। হ্যাঁ, তো তারপর দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, রিড দ্য টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস 1, 2, 3 and 4। ওকে, তার মানে এই টেক্সটটা পড়েই আমাদেরকে 1, 2, 3 and 4 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটি দিতে হবে। তো আমরা একটু টেক্সটটা পড়ি, দেখি কি লেখা আছে। শিহাব এন্ড কানিস আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার সাইড। শিহাব এবং কানিস কি করতেছে, তারা স্কুলে যাচ্ছে। স্কুলে যাচ্ছে কিভাবে, অ্যালং দ্য রিভার সাইড, নদীর সাইড দিয়ে, অর্থাৎ নদীর পাশ দিয়ে তারা স্কুলে যাচ্ছে। শিহাব এবং কানিস নদীর পাশ দিয়ে স্কুলে যাচ্ছে হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে, ওয়াকিং। শিহাব এন্ড কানিস নদীর পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছে। শিহাব এবং কানিস নদীর পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছে। এট ওয়ান প্লেস, একটি জায়গায়, দে স্টপ টু সি সাম থিংস, তারা কিছু দেখার জন্য থামে। এট ওয়ান প্লেস, একটি জায়গায়, দে স্টপ টু সি সাম থিংস, একটি জায়গায় তারা কিছু দেখার জন্য থামে। সাম পিপল আর বাথিং ইন দ্য রিভার, কিছু লোক, সাম পিপল কিছু লোক, আর বাথিং ইন দ্য রিভার নদীতে গোসল করতেছে। সাম আর ওয়াশিং দেয়ার ক্লোথস, কিছু লোক কি করতেছে, তারা তাদের কাপড়গুলো ধৌত করতেছে, ওয়াশিং করতেছে। এ ম্যান থ্রোস সাম কিচেন রাবিশ ইনটু দ্য রিভার, একজন মানুষ কি করতেছে, সাম কিচেন রাবিশ অর্থাৎ তার রান্নাঘরের যে ময়লাগুলো সেগুলো নদীতে ফেলতেছে। শিহাব এন্ড কানিস বিকাম আপসেট, শিহাব এবং কানিস কি হয়ে গেল, আপসেট হয়ে গেল, মানে মন মরা হয়ে গেল, মন খারাপ হয়ে গেল। দে রিকোয়েস্ট দ্য ম্যান, তারা লোকটিকে অনুরোধ করলো, প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ, অনুগ্রহপূর্বক ফেলবেন না ময়লাগুলো, ইনটু দ্য রিভার, নদীতে, অনুগ্রহ করে ময়লাগুলো নদীতে ফেলবেন না। ইট পলিউটস দ্য ওয়াটার, এটা কি করে, পানি দূষিত করে, পলিউটস মানে হচ্ছে দূষিত করা, দ্য ওয়াটার পানিকে, তার মানে নদীতে যদি ময়লা আবর্জনা ফেলা হয় তাহলে সেটা কি করে, পানিকে দূষিত করে। শিহাব এন্ড কানিস অলসো সি সাম পলিথিন ব্যাগস, শিহাব এবং কানিস কি করে, অলসো সি আরো দেখে, সাম পলিথিন ব্যাগস কিছু পলিথিন ব্যাগস, প্লাস্টিক বটলস, এন্ড সাম আদার থিংস ফ্লোটিং অন দ্য রিভার, আরো অন্য কিছু দেখে, আরো অনেক কিছু দেখে, কোথায় দেখে, ফ্লোটিং অন দ্য রিভার, ফ্লোটিং মানে হচ্ছে ভাসতেছে, অন দ্য রিভার মানে নদীতে। তার মানে শিহাব এবং কানিস কি দেখে, কিছু পলিথিন ব্যাগস, প্লাস্টিক বটলস, এন্ড হচ্ছে কিছু জিনিস যেটা নদীর উপরে ভাসতেছে। দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট, এবং তখন তারা কি করে, এই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করে। তো এই হচ্ছে প্যাসেজটি আমি যেভাবে করে আমি পড়িয়ে দিলাম সেটা আসলে বঙ্গানুবাদ না, এটা হচ্ছে আমি ট্রান্সলেট করে দিলাম, এবং ট্রান্সলেটটি হচ্ছে বঙ্গানুবাদ। আর ট্রান্সলেটের একটা ব্যাপার হচ্ছে কি, আমি কিন্তু লাইন টু লাইন বলিনি, আমি কিন্তু ওয়ার্ডের হচ্ছে কোনটা মিনিং, ওই মিনিং অনুযায়ী বলছি। এতে করে কি হয়, প্যাসেজটি বুঝতে বেশ তাড়াতাড়ি সুবিধা হয় এবং বাচ্চারা বুঝতে পারে খুব তাড়াতাড়ি। আমি আরেকবার পড়াই দিচ্ছি। শিহাব এন্ড কানিস আর ওয়াকিং টু স্কুল অ্যালং দ্য রিভার সাইড, শিহাব এবং কানিস কি করতেছে, নদীর পাশ দিয়ে স্কুলে হেঁটে যাচ্ছে। এট ওয়ান প্লেস, একটি জায়গায়, দে স্টপ টু সি সামথিং, কিছু দেখার জন্য তারা থামে।
সাম পিপল আর বাথিং ইন দ্য রিভার, কিছু লোক নদীতে গোসল করতেছে। সাম আর ওয়াশিং দেয়ার ক্লোথস, কিছু লোক নদীতে কাপড় ধৌত করতেছে। এ ম্যান থ্রোস সাম কিচেন রাবিশ ইনটু দ্য রিভার, একটা লোক কি করতেছে, তাদের রান্নাঘরে যে ময়লাগুলো সেগুলো নদীতে ফেলতেছে। শিহাব এন্ড কানিজ বিকাম আপসেট, শিহাব এবং কানিজ কি হয়ে গেল, মনমরা হয়ে গেল। হ্যাঁ, মনমরা হয়ে যায়। দে রিকোয়েস্ট দ্য ম্যান প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার, তারা মানুষটিকে অনুরোধ করে যে সে যেন তাদের ময়লাগুলো কোথায় না ফেলে, নদীতে না ফেলে। ইট পলিউস দ্য ওয়াটার, এটা পানি দূষিত করে। শিহাব এন্ড কানিজ অলসো সি সাম পলিথিন ব্যাগস, শিহাব এবং কানিজ দেখে আরো কিছু পলিথিন ব্যাগস, প্লাস্টিক বটলস এন্ড সাম আদার থিংস, এবং আরো অনেক কিছু ফ্লোটিং অন দ্য রিভার, নদীর উপর ভাসতেছে। দে স্টার্ট টকিং অ্যাবাউট ইট, তারা এই বিষয় নিয়ে কি করে, কথা বলা শুরু করে। সো ওকে, আমরা প্যাসেজটি দেখলাম। এখন আসেন আমরা এখানে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে 1 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আমরা কিভাবে করে করতে পারি, এই অ্যান্সার গুলো আমরা কোথায় পাবো, এই অ্যান্সার গুলো কিন্তু আমরা এই প্যাসেজের মধ্যেই পাবো। হ্যাঁ, প্যাসেজ থেকে খুঁজে খুঁজে আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যান্সার গুলো লিখতে হবে খাতায়। তো প্রথমে আমরা অ্যান্সার গুলো আগে একটু দেখে নিই। সাম পিপল আর, এখান থেকে আমরা খুঁজবো যে কোথায় এই লাইনটা আছে, সাম পিপল আর ড্যাশ ইন দ্য রিভার। তো এখানে দেখেন এই যে দেওয়া আছে সাম পিপল আর, এই যে বাথিং, তাহলে এই হচ্ছে বাথিং। তাহলে আমরা কি করব, সাম পিপল আর এখানে কি লিখে দেব, বাথিং ইন দ্য রিভার, তার মানে এখানে অ্যান্সার হবে বাথিং। সাম আর, এরপরে দেওয়া আছে ড্যাশ দেয়ার ক্লথস, তাহলে আমরা দেওয়া আছে সাম আর, এখানে তাহলে কি হবে, ওয়াশিং, তাহলে ওয়াশিং দেয়ার ক্লথস, এখানে বি নাম্বার অ্যান্সার হচ্ছে ওয়াশিং। সি নাম্বারে কি হবে, এ ম্যান, তাহলে কি হবে সি নাম্বারে, থ্রো, এ ম্যান থ্রোস সাম কিচেন, এখানে কি হবে, রাবিশ, এ ম্যান throws some kitchen rubbish into the river. Shihab and Kanis become upset. সো এই যে আমরা 1 নম্বরের অ্যান্সার গুলো দেখলাম, এই অ্যান্সার গুলো আমরা খাতায় কিভাবে লিখবো আমরা একটু দেখি। প্রথমে আমরা কি করব, খাতার উপরে আমরা যখন পরীক্ষার খাতা পাবো তখন আমরা উপরে 1 নম্বর যেহেতু কোয়েশ্চেনের অ্যান্সার আমরা লিখবো, এই জন্য আমাদেরকে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, এবং আমরা নিচে এই সবুজ অথবা নীল এই কালার দিয়ে 2টি টান দিব, স্কেল দিয়ে সোজা করে সুন্দর করে টান দিব। টান দিয়ে আমরা তারপরে তখন 1 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার লেখা শুরু করব। এই যে দেখেন এ নাম্বার দিয়ে আমরা অ্যান্সার লিখবো, লেখার পরে আমাদের এ নাম্বার অ্যান্সারটা ছিল বাথিং, এই জন্য আমরা বাথিং লিখছি। বি নাম্বার অ্যান্সার হচ্ছে ওয়াশিং, ওয়াশিং লিখছি। সি নাম্বার অ্যান্সার হচ্ছে থ্রোস, এই জন্য থ্রোস লিখছি। ডি নাম্বার অ্যান্সার হচ্ছে রাবিশ, রাবিশ, এবং ই নাম্বার অ্যান্সার হচ্ছে আপসেট। আমরা যখন অ্যান্সার গুলো লিখবো তখন অবশ্যই যেন এইটা যেন অবশ্যই সোজা থাকে, এগুলো যেন সোজা থাকে, সোজা হয়। আমার যদিও একটু বাঁকা হয়েছে, হ্যাঁ, তোমরা একটু অবশ্যই সোজা সোজা করে লিখবা, তাহলে কিন্তু দেখা যাবে যে এখানকার দেখতে খুব সুন্দর লাগতেছে এবং স্যাররা এখানে বেশি নাম্বার দিবে তোমাদেরকে। ওকে, সো দেখেন আমি কিন্তু মনে করতেছি যে এটা হচ্ছে আমার ক্লাস 3 কোনো বাচ্চা দেখতেছে অথবা যারা বড়রা দেখতেছেন। আমি সবাইকে আমি মনে করতেছি আমি স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি, সেই লেভেলে আমি কথা বলতেছি। তো যারা বড়রা দেখতেছেন তারা প্লিজ কিছু মনে করবেন না, কারণ আমি এখানে স্টুডেন্ট বেজ কথাগুলো বলতেছি। ওকে, তো দেখেন এরপরে আমরা দেখেন আমরা পরের যদি কোশ্চেনটা দেখি, তাহলে পরের কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে দেখেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। হ্যাঁ, মানে তোমাদেরকে কি করতে হবে, রাইট টি ফর ট্রু, অর্থাৎ যদি ট্রু হয় তাহলে তোমাদেরকে লিখতে হবে টি, অ্যান্ড এফ ফর ফলস, যদি ফলস হয় তাহলে লিখতে হবে এফ স্টেটমেন্ট। ট্রু আর ফলস কি, মানে যদি বাক্যটা সত্য হয়, ট্রু হয়, সত্য হয়, তাহলে তোমাদেরকে লিখতে হবে কি, টি, মানে ট্রু, সত্য। আর যদি ফলস হয় মানে মিথ্যা হয়, তাহলে তোমাদেরকে লিখতে হবে কি, এফ স্টেটমেন্টের জন্য। হ্যাঁ, মানে এই বাক্যগুলো আমাদের এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে 5টা, এই বাক্যগুলোর জন্য আমাদেরকে কোনটা টি লিখতে হবে আর কোনটা এফ লিখতে হবে সেটা আমরা একটু দেখে নিই। এই অ্যান্সার গুলো আমরা কোথায় পাবো, এই অ্যান্সার গুলো কিন্তু আমরা এই প্যাসেজের মধ্যেই পাবো, খুঁজলে আমরা কিন্তু পাবো, তাই না? তাহলে দেখি আমরা একটু প্রশ্নটা দেখি। শিহাব এন্ড কানিজ গো টু দ্য সেম স্কুল। শিহাব এবং কানিজ কি একই স্কুলে যায়? অবশ্যই যায়, তারা স্কুলে যাওয়ার সময় তো নদীর সাইড দিয়ে যাচ্ছিল, তাই না? তাহলে অবশ্যই শিহাব এন্ড কানিজ গো টু দ্য সেম স্কুল, তাহলে এখানে আমাদের এটা কি হয়ে যাবে, ট্রু। আচ্ছা, শিহাব স্টপস বিসাইড দ্য রিভার। শিহাব কি নদীর সাইডে কি দাঁড়ায়? অবশ্যই দাঁড়ায়, থামে, অবশ্যই থামে, যে এখানে দেওয়া আছে তারা দুজনে থামে, কিন্তু এখানে শুধু শিহাবের নাম দেওয়া আছে, তাহলে শিহাব স্টপস বিসাইড দ্য রিভার, তাহলে এটা কি হবে, ট্রু। আচ্ছা, তারপর দেখি কানিজ সিজ সাম কেচিং ফিশেস ইন দ্য রিভার। সরি, কানিজ সিজ পিপল কেচিং ফিশেস ইন দ্য রিভার। আচ্ছা, কানিজ কি দেখে যে কিছু লোক নদীতে কি মাছ ধরতেছে?
এটা কি কানিজ কি দেখে? না, এটা কি হবে? ফলস। কানিজ কিন্তু কোনো লোককে মাছ ধরতে দেখে না, তাই না? আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল? ফলস। আচ্ছা, রাবিশ মেক্স দ্য রিভার ওয়াটার ডার্টি, মানে রাবিশ গুলা মানে ময়লাগুলো কি নদীর পানিটাকে কি মানে দূষিত করে দেয়, ডার্টি করে দেয় বা নোংরা করে দেয়? ওকে, তাহলে এটা কি হবে? ট্রু হবে, কারণ অবশ্যই রাবিশ যখন আমরা কোনো পানিতে ফেলবো তখন তো ওটা অবশ্যই ডার্টি হয়ে যাবে বা ময়লা হয়ে যাবে বা হচ্ছে দূষিত হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে এটা তাহলে কি হয়ে গেল? ট্রু। ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডার্টি ওয়াটার। আচ্ছা, মনে করো এখন নদীর মধ্যে ময়লা ফেলা হয়েছে, তাহলে কি মাছগুলো যে সাঁতার কাটবে তারা কি খুব সহজে সাঁতার কাটতে পারবে? না, অবশ্যই ওই ময়লাগুলোর জন্য তাদেরকে এদিক ওদিক সেদিক করে বাঁকা বাঁকা করে যাইতে হবে, অবশ্যই ইজিলি করতে পারবে না। তাহলে অবশ্যই ফিশেস ক্যান সুইম ইজিলি ইন দ্য ডার্টি ওয়াটার, এটা অবশ্যই কি হবে? ফলস হবে। কেন ফলস হবে? কারণ তারা ইজিলি সুইম করতে পারে না, অবশ্যই তাদের একটু ডিফিকাল্ট হয় সুইম করতে, কারণ ওগুলো তাদেরকে বাধা দেয়। তাহলে এখন 2 নাম্বার অ্যান্সারগুলো আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো তোমরা একটু দেখো। পরীক্ষার খাতায় আমরা এইভাবে করে লিখবো যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 লেখার পরে আমরা অ্যান্সার এ নাম্বার অ্যান্সারের জন্য দিব টি, বি নাম্বার অ্যান্সারের জন্য দিব টি, সি নাম্বার অ্যান্সারের জন্য দিব এফ, ডি নাম্বারের জন্য দিব হচ্ছে টি এবং ই নাম্বারের জন্য দিব হচ্ছে এফ। তাহলে এইভাবে করে আমরা 2 নাম্বার প্রশ্ন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2 লিখে নিচে 2টা দাগ দিয়ে দিব। দেওয়ার পর তারপরে এ নাম্বার অ্যান্সারের জন্য আমরা এইভাবে করে সুন্দর করে অ্যান্সারগুলো দিতে পারি। আশা করছি তোমরা বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, ওকে। এবার আমরা 3 নাম্বার কোয়েশ্চেনটা কি আসবে আমরা একটু দেখি। দেখো 3 নাম্বার এখানে কিন্তু কি লেখা আছে? অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন সেন্টেন্সেস। অর্থাৎ এখানকার যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলা আমাদেরকে কি করতে হবে? সেন্টেন্স দিয়ে অ্যান্সার করতে হবে, তাই না? তো আমরা একটু দেখি আগে প্রশ্নগুলো অ্যান্সারগুলো কিভাবে হয়। যে আমরা এখান থেকে ডাইরেক্ট দেখতে পারি, আমাদের যদি সময় বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, আমরা প্রত্যেকটি অ্যান্সার আমরা ডাইরেক্ট দেখতে পারি। যেমন এ নাম্বার অ্যান্সারটা আমরা কিভাবে দেখো, আমরা কি বলতে পারি? হোয়াট ডু শিহাব এন্ড কানিস সি ইন দ্য রিভার। শিহাব এবং কানিস নদীতে কি দেখতে পায়? শিহাব এবং কানিস নদীতে কি দেখতে পায়? তাহলে এটা আমরা অ্যান্সারটা কি দিতে পারি? দেখো 1 নম্বরে যে এ নাম্বার দিয়ে আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3 লিখবো। লেখার পরে এ নাম্বার অ্যান্সার দিব কি? দেখো, শিহাব এন্ড কানিস সি সাম পিপল আর বাথিং ইন দ্য রিভার। তাহলে শিহাব এবং কানিস কি দেখতে পায়? যে কিছু লোক নদীতে কি করতেছে? গোসল করতেছে, এটা তারা দেখতে পায়। ওকে, তাহলে আমরা এতটুকু এ নাম্বার অ্যান্সার লিখলেই হয়ে যাবে। এবার আমরা বি নাম্বার কোয়েশ্চেনটা দেখি। হোয়াই ডু দে ফিল আপসেট? তারা কেন মনমরা হয়ে যায় বা তারা কেন মন খারাপ, তাদের কেন মন খারাপ হয়ে যায়? এটা আমরা অ্যান্সার কিভাবে দিতে পারি? দেখো বি নাম্বারটা, they feel upset because a man throws some kitchen rubbish into the river. তারা মনমরা হয়ে যায় কারণ তারা দেখে যে একটি লোক তার রান্নাঘরের ময়লাগুলো নদীতে ফেলতেছে। এখন মনে রাখবে একটা জিনিস, যে যদি কোনোদিন ওয়াই দিয়ে কোশ্চেন করে মানে হোয়াই দিয়ে কোশ্চেন করে, তখন আমাদের অ্যান্সার কিন্তু অবশ্যই কি দিতে হয়? অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই বিকজ দিতে হবে, না হলে কিন্তু আমাদের অ্যান্সারটা প্রপারলি হবে না। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা সি নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখি। সি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট থিংস ডু দে সি ফ্লোটিং অন দ্য রিভার। তারা কি জিনিস নদীর উপরে ভাসতে দেখে? তারা নদীর উপরে কোন কি জিনিস নদীর উপরে ভাসতে দেখে? আমরা দেখি তো সি নাম্বার অ্যান্সারটা আমাদের কি দেওয়া আছে। দে সি সাম পলিথিন ব্যাগস, প্লাস্টিক বটলস এন্ড সাম আদার থিংস ফ্লোটিং অন দ্য রিভার। হ্যাঁ, তাই না? যে তারা দেখে যে কিছু পলিথিন ব্যাগস, প্লাস্টিক বোতলস এবং হচ্ছে সাম আদার থিংস এবং আরো অন্য কিছু কি থাকে নদীতে ভাসতে তারা দেখছে। এটা কিন্তু আমরা পেসেস এর মধ্যেই পড়ছি, তাই না? ওকে, যেমন এই যে এখানে কিন্তু দেওয়া আছে এই যে যে কিছু আছে, এই যে এখানে পলিথিন ব্যাগ, তার প্লাস্টিক বোতলস এবং হচ্ছে আরো কিছু জিনিস নদীতে ভেসে থাকতে দেখে, এখান থেকে আমরা অ্যান্সারটা নিতে পারি। ওকে, আচ্ছা, এবার আসো পরের অ্যান্সারটি আমরা ডি নাম্বার অ্যান্সারটা কিভাবে দিব। ওয়াই আর দ্য রিভার্স অফ ফিশেস ইন ডেঞ্জার? হ্যাঁ, ওয়াই আর দ্য লিভস অফ ফিশেস ইন ডেঞ্জার হচ্ছে কেন, মানে কি কেন হচ্ছে যে নদীতে যে মাছগুলো থাকে, ফিশেস গুলো থাকে, তাদের বসবাসটা কেন হচ্ছে ডেঞ্জারের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কিভাবে বা কেন আমরা এটা কিভাবে করে করতে পারি, এখানে কিন্তু আমরা দেখছি, তাই না? যে মাছের যদি পলিথিন ব্যাগস গুলো ফেলা হয় তাহলে কিন্তু তাদের কিন্তু বসবাসটা কিন্তু একটু ডেঞ্জারের মধ্যে পড়ে যায়, তাই না? তাহলে কেন আমরা এটা যদি বলি যে কেন তাহলে ওদের মাছদের জীবনযাপনটা একটু ডেঞ্জারের মধ্যে পড়ে যায়, আমরা এটা অ্যান্সার কিভাবে দিব? দেখো, আমরা এটা যদি ডি নাম্বার অ্যান্সারটা এখানে একটু দেখি। দ্য ফিশেস
get caught into polythene bags, it put their lives in danger. আচ্ছা, আমি একটু আগে তোমাদেরকে বলেছি, মনে করো যে নদীর মধ্যে আমরা যদি পলিথিন ব্যাগস গুলো ফেলে দিই, তাহলে কি হবে? মাছগুলো ওই নদীর পলিথিন ব্যাগগুলোর মধ্যে কি হইতে পারে? আটকা যেতে পারে, এবং দেখা যেতে পারে যে তাদের লিভস গুলা, মানে তাদের জীবনটা কি হইতে পারে, তারা জীবনটা ওখানেই তারা মারা যেতে পারে। যখন মাছগুলো মারা যাবে তাহলে কি হলো? তারা কি ডেঞ্জারের মধ্যে পড়ে গেল না? হ্যাঁ, এই জন্যই বলা হচ্ছে যে পলিথিন ব্যাগস গুলো কি করে, দ্য ফিশ গেট কট ইনটু পলিথিন ব্যাগস, মানে ফিশ গুলো কি হইতে পারে? কট হইতে পারে, মানে ধরা পড়তে পারে। কোথায়? ইনটু দ্য পলিথিন ব্যাগ, পলিথিন ব্যাগস এর ভিতরে। হ্যাঁ, আর কি হয়? ইট পুট দেয়ার লিভস ইন ডেঞ্জার, এটাই হচ্ছে তাদের জীবনটাকে হুমকির মধ্যে ফেলে দেয়। ওকে, এবার আমরা ই নাম্বার প্রশ্নটা একটু দেখি তো। হাউ ইজ দ্য ওয়াটার পলিউটেড? কিভাবে পানিটা দূষিত হয়? হাউ ইজ দ্য ওয়াটার পলিউটেড, কিভাবে পানিটা দূষিত হয়? তো এটা আমরা অ্যান্সার কিভাবে দিতে পারি? দেখো, দ্য ওয়াটার ইজ পলিউটেড হোয়েন উই থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার। মানে বললো কিভাবে পানিটা দূষিত হয়, তা আমরা এখানে অ্যান্সার কি লিখেছি? দ্য ওয়াটার ইজ পলিউটেড, পানিটি দূষিত হয় হোয়েন উই থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার, যখন আমরা কি করি? নদীর মধ্যে, হ্যাঁ, বা যখন আমরা পানির মধ্যে বা নদীর মধ্যে কি ফেলি? আমরা রাবিশ গুলো বা ময়লাগুলো ফেলি, তখন এটা পলিউটেড বা দূষিত হয়ে যায়। দেখো, আমি কিন্তু এখানে একটা ভুল করেছিলাম, কিন্তু আমি এটা কি করছি? এক লাইনে কেটে দিয়েছি। তোমাদের যদি ভুল হয় তাহলে এক লাইনে কেটে দিবা, এটা বেশি বারবার ঘষাঘষি করার কোনো দরকার নাই। সো ওকে, আমরা একটু 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার গুলো আরেকবার দেখতে পারি। এই যে হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার, এগুলা তোমরা আবার পোস্ট করে প্রশ্নগুলোর অ্যান্সার গুলো আবার তোমরা দেখে দেখে লিখতে পারো। তো ওকে, এবার আসো আমরা 4 নাম্বার প্রশ্নটাতে চলে যাই। 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে, রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট পলিউটস ওয়াটার এট লিস্ট 5 সেন্টেন্সেস। মানে এখানে কি লিখছে যে পলিউটস ওয়াটার, অর্থাৎ দূষিত পানি সম্পর্কে তোমাকে একটা কম্পোজিশন বা একটা এটা ছোট্ট শর্ট কম্পোজিশন বলছে। হ্যাঁ, কম্পোজিশন মানে এসে অনেক বড় হয়, তো আমাদেরকে কিন্তু অবশ্যই শর্ট কম্পোজিশন, এটলিস্ট কয়টা বাক্য থাকবে? অবশ্যই 5টা বাক্য থাকবে, 5টা সেন্টেন্স থাকতে হবে। এরকম একটা আমাদেরকে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে কিসের বিষয়ে? পলিউটস ওয়াটার, অর্থাৎ দূষিত পানির সম্পর্কে। তো আমরা একটু দেখি তো এটা কিভাবে লেখা যায়। দেখো, আমরা 4 নাম্বার অ্যান্সারটা এইভাবে লিখে রেখেছি, যদিও এটা অনেক বড় দেখাচ্ছে। আসলে এখানে আমি বড় দেখাচ্ছে এই জন্যই যে আমি কিছু জিনিস এখানে নিয়ে এসেছি যেটা আমাদের অবশ্যই জানা দরকার। তোমাদের জন্য যদিও এটা কঠিন হয়ে যাবে মনে হচ্ছে, তো বারবার পড়লে অবশ্যই সোজা লাগবে। তো দেখো এটা কি, আমি একটু পড়ি। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, পানিটা হচ্ছে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ওয়াটার, আমরা কিন্তু বাঁচতে পারি না, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। সো দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, এই জন্য পানির অপর নাম কি? জীবন। বাট পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর আস, কিন্তু কি? দূষিত পানি কিন্তু আমাদের জন্য খুব হার্মফুল, মানে ক্ষতিকারক। হ্যাঁ, ওয়াটার ইজ পলিউটেড ইজ ডিফারেন্ট ওয়েজ, ওয়াটার কিন্তু অনেক কারণে কিন্তু কি হয়ে যায়? পলিউটেড হয়ে যায়। দ্য মেইন কজেস অফ ওয়াটার পলিউশন ইজ হিউম্যান ইররেসপন্সিবিলিটি, মানে এর মুখ্য কারণটাই হচ্ছে মানুষের যে অসাবধানতা, অর্থাৎ দায়িত্বহীনতার মধ্যে যে কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই ওয়াটারটা বেশি পলিউশন হয়ে যায়। হ্যাঁ, ওয়াটারটা পলিউটেড হয়ে যায়। আচ্ছা, তাহলে কি হয়? যেমন ধরেন কি কি? পিপল থ্রো দ্য রাবিশ ইনটু দ্য রিভার, মানুষরা কি করে? রাবিশ গুলো, ময়লাগুলো কোথায় ফেলে? নদীতে ফেলে, এটা একটা। সাম পিপল বাথ, কিছু লোক গোসল করে। ওয়াশ দেয়ার ক্লোথস, তাদের কাপড়গুলো ধৌত করে। অলসো থ্রো পলিথিন ব্যাগস, তারা অনেক সময় পলিথিন ব্যাগস গুলো হচ্ছে ফেলে। প্লাস্টিক বটলগুলো ফেলে। এন্ড আদার থিংস, অন্যান্য জিনিসগুলো ফেলে। হ্যাঁ, এর কারণে কি হয়? ফিশ আর ডাইং ইন পলিউটেড ওয়াটার, মাছরা কি হয়? এই ডাইং হয়ে যায় বা মারা যায় এই দূষিত পানির কারণে, বা মারা যাচ্ছে, তাই না? সো উই উইল নট থ্রো এনি রাবিশ ইন দ্য ওয়াটার, এই জন্য আমরা কি করব না? আমরা কোনো ময়লা ফেলবো না। কোথায় ময়লা ফেলবো না? পানির মধ্যে। এই জন্য আমরা উই উইল নট থ্রো এনি রাবিশ ইন দ্য ওয়াটার, এই জন্য আমরা কোনো নদীতে বা কোনো পানিতে বা পুকুরে আমরা কি করব না? কোনো ময়লা আবর্জনা ফেলবো না। এতে করে কি হবে? পানিটি দূষণ মুক্ত থাকবে, এবং যারা যে পানির যে বসবাসকারী যে জীবগুলো আছে তারা সেখানে ভালো থাকবে, তারা মারা যাবে না। ওকে, তো আমি একটু শর্ট কম্পোজিশনটা আরেকবার দেখাচ্ছি। এই যে দেখো,
এইভাবে করে তোমরা শর্ট কম্পোজিশনটা লিখতে পারো। আমি একটু স্লো করে দিচ্ছি, তোমরা এটা ভিডিওটা পজ করে আবার এটা দেখে নিতে পারো। ওকে, সো ওকে, আমরা এবার 5 নাম্বার কোয়েশ্চেনটাতে চলে যাই। দেখো 5 নাম্বার কোয়েশ্চেনটা কি দেওয়া আছে। 5 নাম্বার কোয়েশ্চেনটা দেওয়া আছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস। এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই যে নাম্বারগুলা, এই নাম্বারগুলো আমাদেরকে ওয়ার্ডে লিখতে হবে। এখানে কিন্তু দেওয়া আছে, দেখো এনি 10 আউট অফ 12, এখানে কিন্তু 10টা লিখতে হবে। এখানে কিন্তু 12টা আছে, তাই না? 12টার মধ্যে আমাদেরকে কয়টা লিখতে হবে? 10টা। আমাদেরকে 10টা লিখতে হবে। তো এগুলো আমরা সবাই লিখতে পারি। তারপর আমরা এইভাবে খাতায় আমরা কিভাবে লিখবো, দেখো খাতায় আমরা এইভাবে করে আমরা খাতায় লিখতে পারি। দেখো এই যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5 আমরা উপরে দিব। অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5 এটা আমরা দিব। দেওয়ার পর আমরা এখানে এই যে নাম্বারগুলো সুন্দর করে এইভাবে করে লিখবো। নাম্বারগুলো সুন্দর করে আমরা এইভাবে লিখবো। লেখার পর আমরা এখানে নাম্বারগুলো লেখার পর তারপর দেখো আমরা কি করব, এই যে দেখো 17 আমরা এখানে লিখে রাখছি 17, তারপর হচ্ছে 19, 27, তারপর হচ্ছে 31 এটা আমরা লিখছি এখানে 37, তারপরে 40। এখানে কিন্তু 40টা লেখার সময় অনেক বাচ্চা আমি দেখছি ভুল করে। তোমরা কিন্তু ভুল করবে না। অনেকে 4 লেখে তারপর TY দেয়, FOUR 4 লেখে তারপর TY দেয়। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না, এটা 40। এখানে কিন্তু এইভাবে করে 40 আছে। আচ্ছা 42, এটা হচ্ছে 42, তারপর হচ্ছে 49, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 57, 57। আমরা আরেকবার দেখে নিই। এই যে দেখো, এই যে 17, 19, 27, 31, 37, 40, 42, 49, 50, 57। সো ওকে, আমরা এখান থেকে এই যে প্রশ্নটা দেখো, এই প্রশ্নগুলো তোমরা থামিয়ে তোমরা অন্যগুলো লিখতে পারো, আরো বাকি যেগুলো আছে সেগুলো লিখতে পারো। সো ওকে, এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি। এরপরের প্রশ্নটা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং পাঞ্চুয়েশনস এন্ড ক্যাপিটাল লেটার্স ওয়্যার নেসেসারি। অর্থাৎ আমাদেরকে সেন্টেন্সগুলো আবার লিখতে হবে, পাঞ্চুয়েশনস ব্যবহার করতে হবে। পাঞ্চুয়েশন মানে কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, হ্যাঁ, কোথায় কোয়েশ্চেন মার্ক হবে শেষে। আর ক্যাপিটাল লেটার মানে হচ্ছে আমাদের প্রথম যে অক্ষরটা, অথবা কোনো নামের অক্ষর, অথবা যদি কোনো শুরুর দিকে সেন্টেন্সের যে শুরুর দিকে যে লেটারটা সেটা, হ্যাঁ, বড় হাতে দিতে হবে। আর আই যদি কোথাও থাকে, আইটা অবশ্যই আই দিয়ে, যে আই দ্বারা আমি বোঝায় সেই আইটাকে অবশ্যই বড় হাতে দিতে হবে। তো এখন আমরা এটা একটু সেন্টেন্সগুলো দেখি। এই যে সেন্টেন্সগুলো আমি আর পড়তেছি না, কারণ এখানে যেহেতু ভুল আছে, আমরা এগুলো ভুলগুলো না পড়ি। আমরা এই প্রশ্নটা দেখো, তোমরা প্রশ্নটা একটু পিক তুলে রাখতে পারো। হ্যাঁ, এরপরে আমরা এটার অ্যান্সারগুলো আমরা খাতায় একটু দেখে নিই। এই যে দেখো খাতায় আমি অ্যান্সারগুলো কিভাবে লিখে রাখছি। এই যে টেক ইউর বুক আউট, তারপর এখানে কিন্তু কমা হবে, এখানে কিন্তু টিটা অবশ্যই বড় হাতের হবে, আর এখানে কি হবে, কমা প্লিজ, এরপরে কিন্তু ফুল স্টপ। ওকে, তারপর দেখো হাউ আর ইউ টুডে, এখানে হাউটা কিন্তু এসটা কিন্তু অবশ্যই বড় হাতে দিতে হবে, এবং টুডে লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তারপর ওপেনের ওটা অবশ্যই বড় হাতের এবং শেষে একটা ফুল স্টপ। তারপর এটা সিটা অবশ্যই বড় হাতের এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপর এলটা বড় হাতের এবং অবশ্যই এখানে আইটা কিন্তু অবশ্যই বড় হাতে দিতে হবে এবং শেষে একটা ফুল স্টপ। তোমরা একটু প্রশ্নগুলো অ্যান্সারগুলো দেখো, অ্যান্সারগুলো একটু পিক তুলে রাখো বা ভিডিওটা পোস্ট করে দাও তোমাদের অ্যান্সারের সাথে মিলাই নিয়ে। তোমরা কিন্তু আগে কি করবা, আগে তোমরা মনে করবা যে এই অ্যান্সারগুলো আমি করতে পারি কিনা, খাতায় আগে লিখবা, লিখে আমার অ্যান্সারটার সাথে মিলাবা। আমার অ্যান্সারটা আমি যেভাবে লিখেছি দেখো, উপরে কিন্তু আমি লিখে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6 লিখে টান দিয়েছি একটা মার্কার পেন দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই এটা দিয়ে দিবা, একটা সবুজ কলম দিয়ে, হ্যাঁ, দিলে সুন্দর লাগবে। তারপর এটা কিন্তু অ্যান্সারটা এইভাবে করে দিয়ে দিবা। ওকে, এবার আমরা 7 নাম্বারটা দেখি। 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে কি, একটা কলাম, হ্যাঁ, যে এই পাশে কলাম এ যেগুলো আছে, এই কলাম এ এর সাথে এই পাশে কলাম বি এর যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলা এদিকের সাথে এটা মিলাতে হবে। যেমন এখানে কিন্তু একটু ভুল আছে, সেটা হচ্ছে বি নাম্বারটা উঠেনি। তো এটা নিয়ে আমি, যেহেতু এটা নাই, আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি না। তো এই পাশে যেমন ধরো প্যারেন্টস, তাহলে প্যারেন্টস মানে কি, পিতা মাতা, তাহলে কি হবে, ফাদার এন্ড মাদার। ফ্যামিলি মানে হচ্ছে কি, হ্যাঁ, ফ্যামিলি মানে কি, ফ্যামিলি মানে হচ্ছে যে এ গ্রুপ অফ পিপল রিলেটেড বাই ব্লাড অর ম্যারেজ, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে কিন্তু মানুষটা কি করে, রক্তের সম্পর্কের জন্য বসবাস করে একসাথে, অথবা বিয়ের সম্পর্কের জন্য। ওয়ার্ক মানে কি, কাজ করা, তাহলে কি হবে, টু ডু সামথিং প্রোডাক্টিভ। আর লিভ মানে হচ্ছে বসবাস করা, অর্থাৎ কি, টু রিসাইড ইন সামওয়্যার পার্মানেন্টলি, অর্থাৎ কোথাও কোনো জায়গায় একবারে বসবাস করাকে আমরা লিভ বলবো। তাহলে এই যে এটা আমরা কিভাবে করে খাতায় অ্যান্সার করব সেটা একটু দেখো।
অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 7 আমরা লিখবো। লেখার পরে আমাদের এ এর সাথে যেটা মিলবে, এ এর সাথে আমাদের কি মিলছে, এ এর সাথে আমাদের মিলছে হচ্ছে 3 নাম্বারটা, তাই না? তাহলে এ এর সাথে আমাদের কোনটা মিলছে, 3 নাম্বারটা। এই জন্য আমরা এখানে কি করব, এ এর সাথে 3 নাম্বারটা আগে লিখবো। লেখার পরে এর পাশে যতটুকু আছে, এর পাশে কি আছে, প্যারেন্টস, এই জন্য এটা আগে লিখবো। লেখার পরে তারপরে একটা কি দিব, এখানে একটা এটা একটা হাইফেন দিব। দেওয়ার পরে এই ট্রিপল আই এর পাশে যতটুকু আছে সেটা আমরা এই পাশে লিখে দিব। তাহলে এইভাবে করে আমাদের এটা এইভাবে করে লিখতে হবে। তো এই যে দেখো অ্যান্সার গুলো আমি লিখে রাখছি, তোমরা অ্যান্সার গুলো একটু দেখো। আমি একটু আগে অ্যান্সার যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। তোমরা একটু অ্যান্সার গুলো দেখো। প্যারেন্টস এর সাথে কি বলবো, ফাদার এন্ড মাদার। তারপরে যে ফ্যামিলির সাথে গ্রুপ অফ পিপল রিলেটেড বাই ব্লাড অর ম্যারেজ। ডি এর সাথে এটা ওয়ার্ক, এটা তারপর এটা দিব টু ডু সামথিং প্রোডাক্টিভ। তারপর ই এর সাথে ভিআই মিলে গেছে, এটা লিভ, এটা কি হবে, টু রিসাইড ইন সামওয়্যার পার্মানেন্টলি। তো এই হচ্ছে আমাদের 7 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সারটা। তোমরা কি বুঝতে পারছো? ভিডিওটা অবশ্যই পজ করে তারপরে আবার তোমার অ্যান্সার গুলো আমার সাথে মিলিয়ে নিবে। তো দেখো এরপরে আমরা 8 নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার, 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। 8 নাম্বার কোয়েশ্চেনটা একটু আমরা যদি দেখি তাহলে দেখো 8 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে কি, 8 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে রিঅ্যারেঞ্জ ওয়ার্ড ইন দা কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। এখানে ওয়ার্ড গুলো কিন্তু কি করা আছে, একটু উল্টা করা আছে, তাই না? এক জায়গা থেকে অন্য জায়গা, মানে জায়গাগুলো কিন্তু উল্টাপাল্টা করা আছে। অর্থাৎ এক জায়গার ওয়ার্ডটি আরেক জায়গায় দেওয়া আছে, ওই জায়গার ওয়ার্ডটি অন্য জায়গায় দেওয়া আছে। অর্থাৎ ওয়ার্ডগুলো একটু এখানে কিন্তু রিঅ্যারেঞ্জ নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ অ্যারেঞ্জ করে সুন্দর করে সাজাতে হবে। আবার পুনরায় অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ করা মানে কি, সাজানো। তাহলে আবার রিঅ্যারেঞ্জ করে আমাদেরকে আবার সেন্টেন্সটা খাতায় লিখতে হবে। তো এখানে যেহেতু ভুল আছে, আমরা একটু ভুলগুলো, প্রশ্নটা আগে একটু ভালো করে দেখে নাও। দেখো প্রশ্নগুলো এইভাবে আছে, এই প্রশ্নগুলো এইভাবে আছে, হ্যাঁ এইভাবে প্রশ্নগুলো আছে। তো এটা খাতায় যদি আমরা লিখি তাহলে আমাদের অ্যান্সারটি কিভাবে দাঁড়াবে তোমরা একটু একবারে আমরা একটু দেখে নিই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা দেখো এই যে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে পারি। দেখো আমি 8 নাম্বার অ্যান্সারটি দেখাচ্ছি। 8 নাম্বার অ্যান্সারটি আমরা এইভাবে লিখতে পারি যে এই যে আমাদের 8 নাম্বার অ্যান্সার। আর অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 8 আমরা লিখবো। লেখার পরে অ্যান্সার লিখে এই যে আমরা কিন্তু সাজিয়ে লিখেছি, ক্রিকেট ইজ আ ভেরি পপুলার গেম। ক্রিকেট ইজ আ ভেরি পপুলার গেম, এটা হবে, এটা সেন্টেন্সটি হবে ক্রিকেট ইজ আ ভেরি পপুলার গেম। আর বি নাম্বার অ্যান্সারটি যে ওয়্যার ডাজ সৈকত লিভ, ওয়্যার ডাজ সৈকত লিভ, ওয়্যার ডাজ সৈকত লিভ, এটা হবে। আর সি নাম্বার অ্যান্সার হবে হ্যাড দে নো প্লেস টু স্লিপ, হ্যাড দে নো প্লেস টু স্লিপ। আচ্ছা, তারপর হবে ডি নাম্বার অ্যান্সার হবে সিট ডাউন অ্যান্ড লেটস চ্যাট, সিট ডাউন অ্যান্ড লেটস চ্যাট। ওকে, তারপরে এটা কি হবে, ই নাম্বারটা হবে দ্য সানশাইন ইজ দ্য ওয়াল ম্যাগাজিন, দ্য সানশাইন ইজ দ্য ওয়াল ম্যাগাজিন, দ্য সানশাইন ইজ আ ওয়াল ম্যাগাজিন, দ্য সানশাইন ইজ আ ওয়াল ম্যাগাজিন। তো এই হচ্ছে আমাদের 8 নাম্বারের অ্যান্সার। তোমরা অ্যান্সারগুলো আরেকবার দেখে নাও। আমি অ্যান্সারগুলো একটু ভিডিওটা পজ করে তোমরা দেখতে পারো। এই যে অ্যান্সারগুলো আমি লিখে রাখছি, এই অ্যান্সারগুলো। তাহলে প্রশ্নটি হচ্ছে এটা, প্রশ্নটি হচ্ছে দেখো প্রশ্ন, এবং এটার অ্যান্সার হচ্ছে এই যে এটা। ওকে, তাহলে এবার আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি। 9 নম্বরটা দেখো কি দেওয়া আছে। 9 নম্বরটা হচ্ছে একটা গ্যাপ, তাই না? এখানে কি দেওয়া আছে, ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল টু রাইট মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এই টেবিল থেকে ওয়ার্ড গুলো নেও এবং এইখানকার যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলো যেন মিনিংফুল হয়, ওগুলো এখানে ইউজ করে বসাও। বসার পর যেন সেন্টেন্স গুলো মিনিংফুল হয়। হ্যাঁ, তো আমি একটু কি করতেছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু দেখো, আমি শুধু অ্যান্সারটা শো করা দিচ্ছি। তো এই যে এখানকার যে 5টা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কিন্তু এই যে এগুলা। কোয়েশ্চেনগুলো একটু ভালো করে দেখে নাও আগে। এই যে কোয়েশ্চেন, এই যে এগুলা কোয়েশ্চেন, হ্যাঁ, এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এই যে এগুলো। এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এগুলা। আমরা কি দেখো, 1 নম্বর অ্যান্সারটা হবে ওয়াশ ইউর হ্যান্ডস এট লিস্ট 20 সেকেন্ডস, অর্থাৎ তোমার হাত অন্তত 20 সেকেন্ড ধরে ধুতো করো। তারপরে বি নাম্বার হবে ইউজ সোপ অন ইউর হ্যান্ডস, তোমার হাতের উপর কি সাবান ব্যবহার করো। তারপরে সি নাম্বার হবে রাব ইউর হ্যান্ডস উইথ দ্য সোপ, তারপর সাবান দিয়ে তোমার হাতটা ঘষাঘষি করো। তারপরে ডি নাম্বার হবে হচ্ছে রিন্স ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুতো করো। আর ই নাম্বার কি হবে, টার্ন দ্য ট্যাপ অফ, ট্যাপটি বন্ধ করো। তো এই হচ্ছে আমাদের, এই ছিল শূন্য স্থানটি, এটা ছিল শূন্য স্থান, এই যে প্রশ্নটা শূন্য স্থানের প্রশ্ন, এবং এটা হচ্ছে তার অ্যান্সার। এই যে আমরা উপরে লিখে রাখছি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 9। তোমরা এইভাবে করে লিখে টান দিবা, টান দিয়ে এইভাবে করে সুন্দর করে অ্যান্সারটা করে দিবা। আশা করছি তোমরা বুঝতে পারছো এবং তোমরা এটা খাতায়, পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে পারবা, তাই না? এই ধরনের প্রশ্ন আসলে অবশ্যই লিখতে পারবা। ওকে, তো আসো
এরপরে আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের 10 নাম্বার কোশ্চেন। তো দেখো এখানে কিন্তু আমি যদি গ্রামারগুলো আলোচনা করতে যাই তাহলে কিন্তু কি হয়, অনেকক্ষণ সময় লাগে যাবে আমার, তাই না? আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য এই গ্রামারের আলোচনাগুলো কিন্তু আমার অন্য ভিডিওতে আছে, তোমরা কিন্তু প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে গ্রামারগুলো বুঝতে পারো। কিন্তু আজকের কোয়েশ্চেনটা বোঝার জন্য যতটুকু দরকার সেটা আমরা আজকে দেখতেছি। তো দেখো, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস। এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে একটা করে ভার্ব দেওয়া আছে, যেটাকে আমি একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বে। তোমরা দেখতে পারো যে কোথায় কোন ভার্বটা বসে। সো এই যে এখানে শুধু আমরা আজকে কি করব, প্রশ্নটা দেখব এবং এটার অ্যান্সার গুলো দেখব। আচ্ছা, তারপর আমরা হালকা করে বলি যে এই যে দেখো ডু ভার্বের পরে কিন্তু যদি কোনো ভার্ব বসে তো অবশ্যই সেটা বেস ফর্ম, মানে যেটা V1 যেটাকে আমরা বেস ফর্ম বলি, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বলি, সেটা বসবে। তারপরে দেখো আই ইউজুয়ালি টু হ্যাভ, তো এটা হচ্ছে হ্যাভ ভার্ব। তো ইউজুয়ালি, সামটাইমস, নরমালি, অকেশনালি, এরপরে কিন্তু ভার্বের কি আমরা জানি এরপরে কিন্তু ভার্বের কি ফর্ম বসে, বেস ফর্ম বসে, তাই না? হ্যাঁ, বেস ফর্মটা বসবে এবং যদি আই এর সাথে হয় তাহলে তো অবশ্যই বেস ফর্ম। আর যদি হি সি ইট থাকতো তাহলে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হ্যাভ এর থার্ড পারসন সিঙ্গুলারটা অর্থাৎ হ্যাজ হয়ে যেত। তো এখানে আই এর সাথে কি হচ্ছে, শুধু হ্যাভ হবে। হ্যাঁ, ডু এর সাথে এটা কি শুধু লাইক হবে, আর আই এর সাথে কি হবে, হ্যাভ। আচ্ছা, এখানে দেখো তারপরে কি হবে, হোয়াট, এখানে টু বি মানে হচ্ছে টু বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর এগুলোর সাথে হবে। তো হোয়াট এর সাথে এখানে সেন্টেন্সটা অনুযায়ী কিন্তু কি হচ্ছে, ইজ। হোয়াট ইজ ইওর ফেভারিট কালার, হোয়াট ইজ ইওর ফেভারিট কালার, এখানে ইজ হবে। শান্তা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস লাগবে, এই জন্য লাভটা কি হয়ে যাবে, লাভস। আর ক্যান যেহেতু একটা মডালের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে ওটা অবশ্যই বেস ফর্মটা বসবে, অর্থাৎ যেটা মূল রূপ সেটাই বসবে। ওকে, তো এইটা আমরা অ্যান্সারটা আমরা দেখি একটু। 10 নম্বরে আমরা অ্যান্সার কিভাবে লিখবো, খাতায় আমরা লিখে রাখছি। দেখো, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10, এটা আমরা লিখছি। লেখার পরে এ নাম্বার অ্যান্সার হচ্ছে লাইক, বি নাম্বার অ্যান্সার হচ্ছে হ্যাভ, সি নাম্বার অ্যান্সার হচ্ছে ইজ, ডি নাম্বার অ্যান্সার হচ্ছে লাভস, আর ই নাম্বার অ্যান্সার হচ্ছে আস্ক। এই হচ্ছে আমাদের 10 নম্বর অ্যান্সার। তো এরপরে আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন, সেটা একটু আমরা দেখি। দেখো, ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস, অর্থাৎ এই যে পাশে রিকোয়েস্ট গুলো আছে এগুলো রেসপন্স গুলো কি হইতে পারে, আমাদের এই পাশের সাথে এই পাশেরটার মিল করতে হবে, মিল করে আমাদেরকে খাতায় লিখতে হবে। এই পাশে আমাদের রিকোয়েস্ট গুলো দেওয়া আছে। রিকোয়েস্ট তোমরা জানো, কোনো রিকোয়েস্ট করতে গেলে অবশ্যই ক্যান এবং কুড অথবা মে দিয়ে করতে হয়। তো এই যে রিকোয়েস্ট গুলো, এই পাশে কিন্তু এইগুলো রেসপন্সেস গুলো দেওয়া আছে। আমরা কি করব, এই পাশের রিকোয়েস্টের সাথে এই পাশের কোন রেসপন্সটা মিলে সেটা আমরা লিখবো। তো সেটা আমরা খাতায় লিখে রেখেছি, তোমরা একটু দেখো। যেমন দেখো, এ এর সাথে আমাদের কোন রেসপন্সটা মিলবে, এ এর সাথে মিলবে হচ্ছে ডাবল আই। তাহলে কি হবে, ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ, আপনি কি এটা আবার বলতে পারবেন? তখন আমরা কি এটা রেসপন্সে কি বলতে পারি, শিওর আই এম সেইং ইট এগেইন, শিওর আই এম সেইং ইট এগেইন, হ্যাঁ অবশ্যই এটা আমি আবার বলছি। আচ্ছা, বি নাম্বারের সাথে কি মিলে গেছে, আই। তাহলে এটার কি আমাদের যে রিকোয়েস্টটা সেটা কি হবে, ক্যান আই টেক আ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও, ক্যান আই টেক আ ব্রেক ফ্রম মাই স্টাডি নাও। তাহলে এটা রেসপন্সটা কি হবে, ইয়েস ইউ হ্যাভ বিন স্টাডিং ফর আ লং টাইম, ইয়েস ইউ হ্যাভ বিন স্টাডিং ফর আ লং টাইম, ইয়েস ইউ হ্যাভ বিন স্টাডিং ফর আ লং টাইম। তাহলে বি এর সাথে কোনটা মিলে গেল, আই। ওকে, তারপরে আমরা পরের অ্যান্সারটা দেখি। পরের অ্যান্সারটা দেখো যে সি এর সাথে আমাদের মিলে গেছে কি, আইভি, সি এর সাথে মিলে গেছে কি, আইভি। তাহলে এটা কি হবে, could I have a look at your newspaper, could I have a look at your newspaper। তাহলে এটা অ্যান্সার কি হবে, sorry but I am reading it now। হ্যাঁ, অনেক সময় আমরা বলতে পারি ইয়েস, অথবা আমরা যদি বলতে পারি না, যে আমি এখন কি বলতেছি দেখো, বাট আই এম রিডিং ইট নাও। একজন নিউজ পেপার পড়তেছে, এখন তারপরে যদি আরেকজন নিউজ পেপার পড়তে চায় তাহলে কি তাই সে পড়তে পারবে, পড়তে পারবে না। এই জন্য বলতেছে সরি বাট আই এম রিডিং ইট নাও। ওকে, এই জন্য এটার রেসপন্সটা এটা হবে। আচ্ছা, ডি নাম্বারটা দেখো, ডি নাম্বার কিন্তু ডি নাম্বারের সাথে আমাদের কোনটা মিলে গেছে, 3 নাম্বারটা, তাই না? তাহলে আমাদের রিকোয়েস্টটা কি ছিল, ক্যান আই বোরো আ পেন ফ্রম ইউ প্লিজ, আপনার কাছ থেকে আমি একটা কলম ধার পেতে পারি। তাহলে এখন ধরো তোমার কাছে নাই, তাহলে তুমি কি বলবা, সরি আই জাস্ট হ্যাভ অনলি ওয়ান পেন, দুঃখিত আমার কাছে কয়টা পেন আছে, মাত্র একটা পেন, যেটা দিয়ে আমি লিখতেছি। তাহলে তোমাকে আমি কি দিব, তাহলে দিতে পারবো না। এই জন্য এটা রিকোয়েস্টটা, এটা হচ্ছে রেসপন্সটা হচ্ছে এটা। ওকে, এরপর দেখো ই নাম্বারের সাথে আমাদের কোনটা মিলে গেছে, ভি নাম্বার, তাই না? তাহলে ই প্লাস ভি লিখতে হবে। লেখার পরে দেখো রিকোয়েস্টটা কি ছিল, কুড ইউ প্লিজ কল মি দিস ইভিনিং, আপনি কি আমাকে এই সন্ধ্যায় আমাকে ফোন দিতে পারেন।
বা আমাকে কল করতে পারেন। এখন ধরো তুমি কল করতে পারো, তাহলে তুমি কি করবে? কি বলবে? অফকোর্স আই হ্যাভ ইউর ফোন নাম্বার। হ্যাঁ, আমার অবশ্যই আমার আমার কাছে তো আপনার ফোন নাম্বারটা আছেই, আমি তো আপনাকে ফোন করতেই পারি, সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের রিকোয়েস্টে এবং রেসপন্সেস গুলো। আমরা একটু আরেকবার দেখে নিই আমাদের প্রশ্নটা কি ছিল। আমাদের প্রশ্নটা ছিল এটা, প্রশ্নটা এটা ছিল, এটার সাথে আমাদের রেসপন্সেস এবং হচ্ছে রিকোয়েস্ট গুলো হচ্ছে, অ্যান্সার গুলো হচ্ছে এটা, এর সাথে ডাবল আই, বি এর সাথে আই, তারপর হচ্ছে সি এর সাথে হচ্ছে আই ভি, তারপর ডি এর সাথে হচ্ছে ট্রিপল আই, এবং হচ্ছে ই এর সাথে হচ্ছে ভি। আশা করছি তোমরা হচ্ছে সুন্দর করে এই পরীক্ষার খাতায় আমি যেভাবে করে তোমাদেরকে দেখালাম, এইভাবে করেই তোমরা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখতে পারবে। এবং যদি তোমরা এইভাবে করে লিখতে পারো, তাহলে অবশ্যই একটা ভালো নাম্বার তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় আনতে পারবে। তো আজকে আর ভিডিওটা লং করতেছি না, আমি যেভাবে করে বুঝিয়ে দিলাম। তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবা। আর যদি ভিডিওটা তোমরা উপকৃত হও, অর্থাৎ এই ভিডিওটা তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের বন্ধুগুলো যারা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটা দিবে, অথবা তোমাদের যাদের ছোট ভাই অথবা কেউ আছে যারা ভিডিওটা আপনারা সবাই দেখতেছেন, আমি বড়দের উদ্দেশ্যে বলতেছি, যদি কেউ বড়রা দেখেন তাহলে অবশ্যই যদি কারো ছোট ভাই থাকে তাদেরকে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।